বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. صدق الله العلي العظيم. রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বুশের পরমাণু স্থাপনার উৎপাদন ৩ গুণ বাড়ানো হবে, ইরানি প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির ঘোষণা। আফগানিস্তানের শিয়া মসজিদে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়েছে, দোষীদের শাস্তির অঙ্গীকার করল তালেবান। করোনাকালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৮৫% মানসিক সমস্যার সম্মুখীন, সংকটে ছাত্রীরাই বেশি। এবং ভারতের অসমে গরুর গোশত খাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় বুশের পরমাণু স্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ ৩ গুণ বাড়ানো হবে। তিনি শুক্রবার সশরীরে এই পরমাণু স্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার পর দেশের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে এক সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন।
প্রেসিডেন্ট রাইসি বলেন, বেসামরিক কাজে যত বেশি সম্ভব পরমাণু শক্তি ব্যবহার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইরান এবং এক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ইরানের আণবিক শক্তি সংস্থাকে পরমাণু স্থাপনাগুলো থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দেওয়া হয়েছে। রাইসি বলেন, সর্বশেষ আন্তর্জাতিক মান বজায় রেখে শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে হবে, যাতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত খাতে দেশের আশাব্যঞ্জক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হয়। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যখন ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং ভিয়েনা সংলাপে ইরানকে ফিরিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তখন প্রেসিডেন্ট রাইসি বুশের পরমাণু স্থাপনা পরিদর্শন করলেন। এই স্থাপনার 1 নম্বর ইউনিট থেকে 2011 সালে 1000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 2টি শিল্প প্রতিষ্ঠানের উপর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তবে ওয়াশিংটন বলেছে, ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার নীতিতে কোনো পরিবর্তন আসেনি। আমেরিকা আরও বলেছে, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ভিয়েনায় ইরান এবং 5 জাতি গোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তার সঙ্গেও এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। গতকাল শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের মামুদ শিল্প গোষ্ঠী ও মামুদ ডিজেল কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি অনুসরণ করা হচ্ছিল তার আওতায় ইরানের এসব কোম্পানির ওপর 2020 সালে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা দেওয়া হলেও প্রকৃতপক্ষে আমেরিকা তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। সে সময় ইরান পরমাণু সমঝোতা নিয়ে কোনো আলোচনা করেনি এবং মধ্যপ্রাচ্যে ইরানের বেড়ে চলা প্রভাবও কমাতে পারেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক কৌশলগত। এ সম্পর্ক আরো জোরদার হবে। তিনি আজ শনিবার দামেস্কে পৌঁছেই একথা বলেন। আব্দুল্লাহিয়ান বলেন, সিরিয়ার সঙ্গে সব ক্ষেত্রেই সহযোগিতা জোরদারের চেষ্টা করা হবে। তিনি বলেন, সিরিয়ায় এখন উন্নয়ন অগ্রগতি হচ্ছে। ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের সময় যেমন সিরিয়ার জনগণ ও সরকারের পাশে ছিল, তেমনি এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এ সময় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেন, পরমাণু ইস্যুতে ইরানের অবস্থানের প্রতি সিরিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। আমেরিকা ইরানের পরমাণু ইস্যু সহ আঞ্চলিক নানা বিষয়ে যেসব অপচেষ্টা চালাচ্ছে, দামেস্ক তার নিন্দা জানায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান আজ সিরিয়া সফর শুরু করেছেন। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। ইরান ও সিরিয়ার মধ্যে অতীত থেকেই অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। আইএস তথা সন্ত্রাসবাদ মোকাবেলায় সিরিয়াকে সার্বিক সহযোগিতা করছে ইরান। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় কুন্দুজ শহরের খানাবাদ বন্দর এলাকার একটি শিয়া মসজিদে গতকাল যে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে তাতে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তালেবান। গতকালের হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। গতকাল জুমার নামাজের সময় মসজিদটিতে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিস্ফোরণে 100-এর বেশি মানুষ নিহত এবং 20 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। বিস্ফোরণের সময় মসজিদে 300-এর বেশি মুসল্লি উপস্থিত ছিলেন। তালেবান মুখপাত্র এবং আফগান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, এই ঘৃণ্য হামলার সাথে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি এক টুইটার বার্তায় বলেন, ইসলামিক আমিরাত এই ঘৃণ্য হামলার জোরালো ভাষায় নিন্দা জানাচ্ছে এবং হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে ইনশাল্লাহ। গতকালই জাবিউল্লাহ মুজাহিদ আফগানিস্তানের তোলো নিউজ এজেন্সিকে বলেছিলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে তালেবান কোনো হুমকি মনে করে না, তবে তারা মাথা ব্যথার কারণ। এরপরই কুন্দুজে দায়েশ হামলা চালালো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনাকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে 84.6% শিক্ষার্থী মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে এই সমস্যায় ছাত্রদের চেয়ে ছাত্রীরা বেশি ভুগছেন। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট। বাংলাদেশে করোনাকালীন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে 84.6% শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন।
এই মহামারীকালে পুরুষ শিক্ষার্থীর মধ্যে 80.38% এবং নারী শিক্ষার্থীদের মধ্যে 87.44% কোনো না কোনোভাবে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। তরুণদের মাঝে কর্মরত আচল ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের এক জরিপ প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পেয়েছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপরে কোভিড-19 প্যান্ডেমিকের প্রভাব শীর্ষক এই জরিপ প্রতিবেদনটি আজ সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়। আসল ফাউন্ডেশন করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের উপরে মানসিক স্বাস্থ্যের প্রভাব সংক্রান্ত 2 সপ্তাহ ব্যাপী 12 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর 2021 জরিপটি পরিচালনা করে। 2552 জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মাঝে পরিচালিত জরিপে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অংশগ্রহণকারীদের বহুলাংশ এই করোনা মহামারীতে বিষণ্ণতা বা মন খারাপ থাকা, ঠিকমতো ঘুম না হওয়া, নিজেকে তুচ্ছ মনে হওয়া ইত্যাদি মানসিক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয়েছে। আসল ফাউন্ডেশন মনে করছে, অনলাইনে হলেও পড়াশোনা চলমান থাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মানসিক সমস্যার হার তুলনামূলকভাবে কম। বলছিলেন আমাদের প্রতিনিধি। বঙ্গোপসাগরের উপকূলীয় দ্বীপ ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক বা MOU সই হয়েছে। এই চুক্তির পর জাতিসংঘ ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার দায়িত্ব নেবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। আজ সচিবালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন ও বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাউ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান। ভারতের বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মুসলিমদের পূর্বপুরুষরা গরুর গোশত খেতেন না। তিনি আজ ইন্ডিয়া টুডে কনক্লেভ 2021-এ দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মুসলিমদের পূর্বপুরুষরা গরুর গোশত খেতেন না। তিনি আজ শনিবার ইন্ডিয়া টুডে কনক্লেভ 2021-এ দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। আজ বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল আজ তকের ওয়েবসাইটে প্রকাশ রাজ্যের ধর্মীয় স্থান এলাকায় গরুর গোশত নিষিদ্ধের বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমের অধিকাংশ মুসলিম ধর্মান্তরিত, তাদের পূর্বপুরুষরা গরুর গোশত খেতেন না। এটা যদি তাদের মনে করিয়ে দেওয়া হয় যে আপনাদের পূর্বপুরুষরা গরুর গোশত খায়নি, আপনারা অন্তত এর ব্যবহারকে উৎসাহিত করবেন না, তাহলে এতে ভুল কোথায়? তিনি বলেন, যারা এখন মুসলিম তাদের দাদা পরদাদা গরুর গোশত খায়নি। যদি আমি তাদের পারিবারিক ঐতিহ্যের কথা মনে করিয়ে দিই যে আপনাদের পূর্বপুরুষরাও এটা করেননি, আপনারা এটা করতে পারেন কিন্তু আমাদের মন্দিরের আশেপাশে করবেন না, তাহলে এতে দোষের কি? মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা আরো বলেন, অসমের মুসলিমরা ধর্মীয় স্থানের 5 কিলোমিটারের মধ্যে গরুর গোশত ব্যবহারে নিষেধাজ্ঞায় খুশি এবং এতে সম্প্রীতি বৃদ্ধি পেয়েছে। অসমে কথিত অবৈধ দখলদারি উচ্ছেদের প্রশ্নে হিমন্ত বিশ্ব শর্মা তার সাফাইতে বলেন, অবৈধ দখল অপসারণের সময় যাদের অপসারণ করা হয়েছিল তাদের অধিকাংশের সন্দেহজনক নাগরিকত্ব ছিল, কিন্তু তাদের নাগরিকত্ব সন্দেহজনক হওয়ায় তাদের সরানো হয়নি। তাদের সরিয়ে দেওয়া হয়েছিল কারণ এটি 77,000 একর জমি এবং এটি শুধুমাত্র 1,000 পরিবার দ্বারা দখল করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। চীনের প্রেসিডেন্ট জিনপিং বলেছেন, তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে পুনঃ একত্রীকরণের ঘোষণা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি স্বাধীন তাইওয়ানের ধারণাকে সরাসরি নাকচ করে দেন। রাজধানী বেইজিং এর গ্রেট হলে চীনের বিপ্লব বার্ষিকী উপলক্ষে দেয়া বক্তৃতায় জিনপিং বলেন, তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে চীনের কাছে ফিরিয়ে আনা হবে। তাইওয়ানের আলাদা হয়ে যাওয়ার বিরুদ্ধে দেশের জনগণ প্রথাগতভাবে বিরোধী বলেও তিনি উল্লেখ করেন। জিনপিং বলেন, তাইওয়ানের স্বাধীন হওয়ার প্রচেষ্টা মূল ভূখণ্ডের সঙ্গে পুনঃ একত্রীকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এবং জাতীয়
নবজীবনের জন্য মারাত্মক প্রতিবন্ধকতা। তিনি বলেন, শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হচ্ছে চীনের জনগণের স্বার্থ সংরক্ষণের ভালো পদ্ধতি। রাশিয়া বলেছে দেশটি আফগানিস্তান তাজিকিস্তান সীমান্ত পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে এবং প্রয়োজন হলে তাজিকিস্তানকে সর্বাত্মক সমর্থন দেবে মস্কো। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর প্রতিবেশী তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমানভ তালেবানের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেন। আফগানিস্তানের তালেবান বিরোধী কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে তাজিকিস্তান রাজনৈতিক আশ্রয় দিয়েছে বলেও মনে করা হয়। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান কেবল তখনই ভিয়েনায় পরমাণু বিষয়ক আলোচনায় ফিরে আসবে যখন পাশ্চাত্য পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তেহরান কেবল তখনই ভিয়েনায় পরমাণু বিষয়ক আলোচনায় ফিরে আসবে যখন পাশ্চাত্য পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকতার প্রমাণ দেবে। তিনি লেবাননের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বৈরুতে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। তিনি বলেন, ভিয়েনা আলোচনায় ইরানি জাতির অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে হবে। তিনি ভিয়েনা সংলাপে ফেরার বিষয়ে তেহরানের আগ্রহের কথা জানিয়ে এও বলেছেন, ওই সংলাপের পেছনে তিনি নিজের সময় নষ্ট করবেন না এবং যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের দেশগুলো তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটুকু আন্তরিক সেটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান, কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কোনো রকম আগ্রহ দেখাননি। ফলে তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এ বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, মার্কিন আচরণের উপর আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। তারা যদি প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসে তাহলে ভিয়েনা আলোচনায় ইতিবাচক ফলাফলের ব্যাপারে আমরা আশাবাদী হতে পারি। পরমাণু সমঝোতার ক্ষেত্রে তিক্ত অভিজ্ঞতা হচ্ছে, ইরান প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপ আজ পর্যন্ত একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। অথচ পরমাণু সমঝোতা একটি আন্তর্জাতিক চুক্তি, দুপক্ষই এটি বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতি ভঙ্গকারী পাশ্চাত্যের দেশগুলো এই প্রচার চালাচ্ছে যে ইরান যদি ভিয়েনা আলোচনায় ফিরে না আসে তাহলে তারা সুযোগ হাতছাড়া করবে। অথচ বাস্তবতা হচ্ছে, পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখতে হলে যুক্তরাষ্ট্রকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এর আগে বলেছেন, ইরান কেবল তখনই পরমাণু সমঝোতা ফের বাস্তবায়নের কাজ শুরু করবে যদি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি অনুযায়ী ইরান বিরোধী সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেয়। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে 800-এর বেশি নিষেধাজ্ঞা চাপিয়েছে। বর্তমান বাইডেন প্রশাসনও ওই নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে। এ অবস্থায় কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো কিনা সে নিশ্চয়তা চায় ইরান। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ই কমার্সের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়ে কোটি কোটি টাকা খুইয়েছেন গ্রাহক এবং বিনিয়োগকারীরা। কোন রকম নজরদারি ছাড়াই একটি দুর্বল কাঠামোর উপর ভিত্তি করে অনলাইন কেনাকাটা বা ই কমার্স ভিত্তিক নানান প্রতিষ্ঠান খুলে দেদার চলছিল ব্যবসা। এ বিষয়ে ক্ষতিগ্রস্তদের প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন। বাংলাদেশে ই কমার্সের ফাঁদে পড়ে
প্রতারণার শিকার হয়ে কোটি কোটি টাকা খুঁয়েছেন গ্রাহক এবং বিনিয়োগকারীরা। কোন রকম নজরদারি ছাড়াই একটি দুর্বল কাঠামোর ওপরে ভিত্তি করে অনলাইন কেনাকাটা বা ই কমার্স ভিত্তিক নানান প্রতিষ্ঠান খুলে দেদার চলছিল ব্যবসা। করোনা পরিস্থিতির কারণে অনেকেই ঘরে বসে জরুরি ওষুধপত্র, খাদ্যদ্রব্য, এমনকি বাজার সদাই পেতে এমন সেবা গ্রহণ করেছেন। তবে এরই মধ্যে চাহিদা অনুযায়ী সময় মতো পণ্য না পাওয়া বা নিম্নমানের পণ্য সরবরাহের অভিযোগ আসতে শুরু করে। অনেকে বাজার দরের চেয়ে কম মূল্যে পণ্য পাবার আশ্বাসে টাকা দিয়ে প্রতারিত হবার কথা জানান। ই কমার্সের জালে প্রতারিত বিনিয়োগকারী এবং গ্রাহকরা গতকাল রাজধানীতে শাহবাগ মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন। তারা সরকার ও বাংলাদেশ ব্যাংকের কাছে 7 দফা দাবি তুলে ধরে তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবার দাবি করেছেন। 4 লাখ টাকার মতো প্রোডাক্ট, আমার অবস্থা আমি এখনো কোনো প্রোডাক্ট পাই নাই, কোনো প্রিন্সিপাল অ্যামাউন্টও পাই নাই। কোনো ই কমার্স প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারিতে ব্যর্থ হয় তাহলে ওই টাকা যে মাধ্যমে সে পেমেন্ট করেছে ওই মাধ্যমে টাকাটা ব্যাক চলে আসবে। এটা ছিল ডিজিটাল কমার্স নীতিমালা 2021-এর এই নিয়মটা ছিল। এটার বাস্তবায়ন কেন হচ্ছে না? যেভাবে ভেবেছিলাম যে আমরা গ্রাহকরা এখানে সুরক্ষিত আছি, তো কিন্তু পোস্টারের এবং প্লাস যে এসকো সিস্টেমের কারণে আমরা কিন্তু গ্রাহকরা টাকা পাচ্ছি না। যদি আমি ফেরত না পাই আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওদিকে সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি গতকালই রংপুরে এক অনুষ্ঠানে বলেছেন, দেশে অন্তত 20,000 ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। গ্রাহকরা কম মূল্যে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কম দামে পণ্য কেনার সময় তো সরকারকে জানায়নি। তাদের ক্ষতির দায় সরকার কেন নেবে? তবে যেসব ই কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রয়েছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। ওদিকে প্রধান বিরোধী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ প্রসঙ্গে বলেছেন, সরকার দুর্নীতি ও লুটপাটে দেশ এবং জনগণকে পথে বসিয়ে দিয়েছে, অর্থনীতি ফোকলা করে ফেলেছে। এই করোনা মহামারীতে মানুষ নিঃস্ব হয়ে গেছে। এরই মধ্যে ই কমার্সের নামে ডজন ডজন প্রতিষ্ঠান নানা নামে, নানা ঢঙ্গে, নানা রঙে জনগণের পকেট থেকে কোটি কোটি টাকা লোপাট করেছে। বিএনপির এ নেতা বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের একটি প্রতিষ্ঠানও দুর্নীতিমুক্ত থাকতে পারেনি। উল্লেখ্য, একজন পুলিশ কর্মকর্তার মালিকানাধীন প্রতিষ্ঠান ই অরেঞ্জের বিরুদ্ধে প্রায় 1100 কোটি টাকার আত্মসাতের অভিযোগে গত 17 আগস্ট মামলা রুজু হবার পর ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়ে ব্যাপকভাবে প্রকাশ পেতে শুরু করে। প্রতিবেদনটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি। বুশের পরমাণু স্থাপনার উৎপাদন 3 গুণ বাড়ানো হবে, ইরানি প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির ঘোষণা। আফগানিস্তানের শিয়া মসজিদে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়েছে, দোষীদের শাস্তির অঙ্গীকার করল তালেবান। করোনাকালে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 85% মানসিক সমস্যার সম্মুখীন, সংকটে ছাত্রীরাই বেশি। এবং ভারতের অসমে গরুর গোশত খাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।